This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআই এর চার্জশিটে এবার পার্থ ঘনিষ্ঠ এক আমলার নাম, একই সঙ্গে প্রাক্তন এক মন্ত্রীর নাম উল্লেখ করেছে সিবিআই। আজ নিম্ন আদালতে জমা পড়ে নবম, দশম, একাদশ, দ্বাদশ গ্রুপ সি, গ্রুপ ডি দুর্নীতিতে চার্জশিট জমা পড়ে। ওই চার্জশিটে পার্থ ঘনিষ্ঠ আমলার নাম ওই মন্ত্রীর অভিযুক্ত হিসেবে উল্লেখ আছে বলে সূত্রের খবর। ডিটেলে জানাতে পারবেন শ্রাবন্তী শাহ রয়েছেন টেলিফোনে। শ্রাবন্তী, দেখুন রুমেলা, এর আগে প্রাথমিকের নিয়োগে দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম এসেছিল এবং সেই সময় একাধিক পার্থ ঘনিষ্ঠ যারা ছিলেন সেই সময় তার আমলারা ছিলেন, তাদের নাম উঠে এসেছিল, বিভিন্ন প্রাক্তন মন্ত্রীদের নাম উঠে এসেছিল এবং সেখানে সবটাই ধোঁয়াশার মধ্যে ছিল যে কারা সরাসরি নিয়োগ দুর্নীতিতে অংশগ্রহণ করেছেন। এখানে চার্জশিটে আজকে যেরকম তার সূত্র মারফত আমরা জানতে পারছি যে একজন ঘনিষ্ঠ আমলা যিনি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের সঙ্গী ছিলেন, তার নাম অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে সিবিআই। একই সঙ্গে একজন প্রাক্তন মন্ত্রী, তার নামও উল্লেখ রয়েছে চার্জশিটে। যেহেতু এখনো পর্যন্ত এই চার্জশিট সামনে আসেনি, তাই সিবিআই এখনো পর্যন্ত এই বিষয়ে জানাচ্ছে না। যেটুকুনি আমরা জানতে পারছি যে আগামীকাল ফের কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট পেশের কথা রয়েছে সিবিআই এর, সেখানেও এই চার্জশিটের প্রসঙ্গ উঠে আসবার কথা রয়েছে এবং আগামী দিনে যেহেতু একটা টাইম পিরিয়ড দিয়ে দেওয়া হয়েছিল সিবিআই কে যে এর মধ্যে শেষ করতে হবে তদন্ত, এই নামগুলো সিবিআই এর পরবর্তী হাতিয়ার হতে পারে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ। দুর্নীতি ইস্যুতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরব। তদন্ত রুখতে সুপ্রিম কোর্টে মামলা লড়তে কত টাকা খরচ করেছে রাজ্য সরকার, এবার সরকারিভাবে রাজ্য সরকারের কাছে জানতে চাইবেন বিচারপতি। নাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন। কিভাবে সম্পত্তি বাড়ল? সোশ্যাল মিডিয়ায় সম্পত্তির তথ্য পোস্ট করুন। অভিষেককে বার্তা জাস্টিস গাঙ্গুলি। বিচারপতি অমৃতা সিনহার স্বামীর কণ্ঠস্বরের পরীক্ষা নিয়েও মুখ খুললেন বিচারপতি। নাম না করে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা প্রসঙ্গও টানলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন? এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত? সেটা করতে পারবেন? যদি তিনি করেন, আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন, যেমন ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন, তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই এফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন। আমরা দেখতে চাই, সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে, কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা সোর্স ছিল, কতটা সম্পত্তি করার। এটা কি করতে পারবেন বলে মনে হয় না। দুর্নীতির তদন্ত আটকানোর জন্যে রাজ্য সরকার মোট কত টাকা সুপ্রিম কোর্টে গিয়ে খরচা করলো, কত টাকা খরচা করেছে, সেই টাকার পরিমাণটা কি রাজ্য সরকার জানাক, আমি জানতে চাই। তা না হলে আমি অন্যভাবে জানতে চাইব, অফিসিয়ালি। আজকে আমি আপনাদের থ্রু দিয়ে জানতে চাইছি, আগের দিনও চেয়েছি, এরপর অফিসিয়ালি জানতে চাইব যে মোট কত টাকা খরচা করা হয়েছে দুর্নীতিকে আটকানোর জন্যে বিভিন্ন মামলা মোকদ্দমা করে। এগুলো জানাক। আমার বিরুদ্ধে সেটি তো লেখাই যেতে পারে, লিখুন না। ওনাদের অসুবিধা হচ্ছে এই যে আমার বিভিন্ন পদক্ষেপে ওনাদের বিভিন্ন চোরেরা জেলে আছেন, বিভিন্ন স্তরের চোরেরা, ওপর থেকে নিচ অবধি, এবং আরও কিছু লোক যাবেন। সেই জন্য সেটাই রাগ, এছাড়া তো আর অন্য কিছু কারণ আমি খুঁজে পাচ্ছি না। একদল চোর একটা অ্যাপ্লিকেশান হয়তো কোনো দিন করে বসবে সুপ্রিম কোর্টে, বিরাট উকিলদের দাঁড় করিয়ে যে আমরা চৌর্যবৃত্তি করে বাঁচি, আমাদের বিষয় সম্পত্তি সব চুরিচামারি করেই তৈরি করা। যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবন এবং জীবিকার অসুবিধে হবে। সুতরাং সেটা আর্টিকেল 21কে ভায়োলেট করবে। সুতরাং আমাদের অবাধে চুরি করার অধিকার দেওয়া হোক। এইরকম পিটিশন যদি হঠাৎ করে হয়ে যায়, একদল চোর যদি করে, এখানেই হোক বা সুপ্রিম কোর্টেই হোক, তাহলে আমি আশ্চর্য হব না। জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ডের কণ্ঠস্বরের পরীক্ষা। তিনি কি আসামি? যিনি আসামি তার কণ্ঠস্বরের পরীক্ষার কোনো চেষ্টা রাজ্য সরকার করলো না। একটা হসপিটালকে ব্যবহার করে তাকে আটকে রাখলো, তাও রাখতে পারেনি।
অথচ একজন উকিল যদি তিনি ওকালতি করেই থাকেন কারো হয়ে, তার কণ্ঠস্বরের পরীক্ষা চাই কেন? এটা কী ধরনের রাজ্য চলছে, কী ধরনের অ্যাডমিনিস্ট্রেশন আমরা বুঝতে পারছি সকলেই। দেখা যাক কতদিন চলে, কতদিন আইনের মুখোমুখি হয়ে তারা কতদিন এইসব চালাতে পারেন আমরা দেখি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যের পরই রাজনৈতিক চাপানো তো তুঙ্গে, আর অন্যদিকে পুলিশ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না। ইডিও বিরক্ত, বলা ভালো ক্ষুব্ধ। সন্দেশখালিতে পুলিশের বিরুদ্ধে হামলায় ইন্ধন দেওয়ার অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। প্রেস রিলিজে ইডির কড়া প্রশ্ন, কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা, তাও কেন লঘুধারা? খুনের চেষ্টার অভিযোগ কেন রাখা হলো না? हम लोग जो भी जिसने भी लॉ हाथ में लिया है उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे, जिसने भी लॉ को तोड़ा है। ইডি যখন তীব্র ক্ষোভ প্রকাশ করছে, তখন সন্দেশখালির ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। কড়া ব্যবস্থা নেওয়া হবে বললেন ডিজি রাজীব কুমার। তার মন্তব্য, সন্দেশখালিতে যে আইন ভেঙেছে তাদের বিরুদ্ধেই হবে কড়া ব্যবস্থা। কিছুক্ষণ আগেই যে বক্তব্য আপনাদের শোনালাম রাজীব কুমারের, তা আরও একবার শোনাবো। हम लोग जो भी जिसने भी लॉ हाथ में लिया है उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे, जिसने भी लॉ को तोड़ा है। দুবার শোনালাম একই বক্তব্য। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের এই বক্তব্যকে হাতিয়ার করেছেন বিরোধী দলনেতা, তাকে কটাক্ষ করেছেন। রাজীব কুমার যা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করছেন, আর এই সব কাজ করার জন্য রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমারকে বসিয়েছেন। রাজীব কুমার মধ্যস্থতাকারীর কাজ করছেন, মন্তব্য শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি তিনি পুলিশের মাধ্যমে ওকে সারেন্ডার করার জন্য বলেছেন। শাহজাহান পুলিশের লোকদেরকে বলেছে যে আমি দরকার হলে মৃত্যুবরণ করতে রাজি আছি, সারেন্ডার করব না। ওদের মধ্যে আমাদের প্রচুর লোকজন আছে। রাজীব কুমার যেটা করছেন সেটা মমতা ব্যানার্জির নির্দেশে করছেন। ও রাজীব কুমারকে মমতা ব্যানার্জি এই কারণে বসিয়েছেন, এইসব কাজ করার জন্য রাজ্য পুলিশের ডিজিপিকে নিয়োগ করা হয়েছে। তিনি এই সমস্ত ঘটকগিরি, এমিসারি, মধ্যস্থতার কাজ করছেন। আর এই যে শাহজাহানকে নিয়ে এত কথা বলছি আমরা, ঘন্টার পর ঘন্টা পেরিয়ে চলেছে, অথচ সন্দেশখালির বাঘের কোনো খোঁজ নেই। অনুগামীরা নাকি শাহজাহানকে এলাকায় দেখতে পাচ্ছেন, তাহলে পুলিশ কেন খুঁজে পাচ্ছে না? উত্তর 24 পরগনার জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ পদে ছিলেন শাহজাহান শেখ। সেই দায়িত্ব এখন সামলাবেন জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী। বিতর্কের মাঝে পদ হারা সন্দেশখালির বাঘ, কোনো ইঙ্গিত কি? যারা সুন্দরবনে থাকেন তারা এই ছবি প্রায়ই দেখেছেন। বাঘ ধরার জন্য বন দফতর জাল পাতে, বাঘকে বাগে পেতে একাধিক কৌশল নেওয়া হয়, অন্যদিকে বাঘের ভয়ে সিটিয়ে থাকে জনতা। কিন্তু কোনোদিন শুনেছেন বাঘের অনুগামী আছে? শুনেছেন বাঘ অনুগামীদের বাড়িতে থাকে? বিরোধী দলনেতা অভিযোগ করেছিলেন, একজনের নামও উল্লেখ করলেন, তিনি বেরমজুর পঞ্চায়েতের প্রধান সিদ্দিক মোল্লা। তার সঙ্গে যোগাযোগ করি আমরা। তিনিও বলছেন এলাকাতেই আছেন সন্দেশখালির বাঘ শাহজাহান। শাহজাহান একজন ভালো মানুষ, সে একজন লিডার, সে নেতা। শাহজাহান তো এলাকায় ঘুরে বেড়াচ্ছে, বিন্দাস ঘুরছে। মজার বিষয়, সন্দেশখালির বাঘকে ধরতে বন দফতর জাল পাততে পারে না। যাদের জাল পাতার কথা সেই পুলিশের ভূমিকাও প্রশ্নের মুখে। এখনো উত্তর পাওয়া যায়নি কোথায় আছে শাহজাহান। আড়ালে থেকে অডিও বার্তা পাঠিয়েছিলেন তিনি। আমি কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয়, কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয়। আমাকে যদি কোনো প্রমাণ কেউ করতে পারে যে আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত, তাহলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে দেবো। কোনোদিন কোনো মানুষের সামনে মুখ দেখাবো না। ইডির করা এফআইআর এর ভিত্তিতে মামলা রুজু হয়েছে। গোটা ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে পড়েছে, কিন্তু শাহজাহানের খোঁজ নেই। বিরোধী দলনেতা যে পঞ্চায়েত প্রধানের কথা বলছিলেন, সেই সিদ্দিক মোল্লা পরিষ্কার বলছেন অঞ্চলেই আছেন সমাজসেবী শাহজাহান। বেরমুজোর 2 জিপি প্রধান হাজি সিদ্দিক মোল্লা, হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে বেরমজুর জিপি তৃণমূল কংগ্রেসের নেতারাই কাল মিডনাইটে রাত্রে 1টার সময় আমাকে মেসেজ করে পাঠিয়েছে। এদেরকে ধরিয়ে দেবে লোক, জনগণই ধরিয়ে দেবে, চিন্তার কোনো কারণ নেই। শাহজাহান তো এলাকায় ঘুরে বেড়াচ্ছে, বিন্দাস ঘুরছে, সাধারণ কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছে কিভাবে
মানে দলের কোনো সমস্যা যেন এফেক্ট না পড়ে। আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন? হ্যাঁ, এলাকায় ঘুরছে তো, এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে, অনেক সময় আমাদের সঙ্গে দেখা হচ্ছে। অনুগামীরা পরিষ্কার বলছেন নিজের এলাকাতেই আছেন শাহজাহান। সন্দেশখালীর বাঘের জন্য জাল পাতা হয়েছে এমন কিছু দেখাও যাচ্ছে না। তাই কি বাঘ নিশ্চিন্তে নিজের এলাকায় ঘুরে বেড়াচ্ছে? সেটা যদি সত্যি হয় তাহলে লুকআউট নোটিশ জারির পরও এখনও কেন গ্রেফতার করা যাচ্ছে না শাহজাহানকে? আদালতে জনস্বার্থ মামলা। কেন্দ্রীয় বাহিনীর লোকেরা, কেন্দ্রীয় এজেন্সি লোকেরা মার খেলো, তাই কাজে বাধা দেওয়া হলো। আর বাংলাদেশের বর্ডারের মতো সেন্সিটিভ জায়গায় ঘটনা ঘটেছে, এটা নিয়ে সারা দেশ চিন্তিত। তো ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসাবে যেটা সম্ভব আইনের দিক দিয়ে, কোর্টের দিক দিয়ে চাপ দিয়ে কিছু করার চেষ্টা করবে। তো শেখ শাহজাহান বলতে পারবেন, এ তো খুব মুশকিল। এখন শেখ শাহজাহান তিনি কোথায় আছেন, কি করছেন, তো প্রশাসন, পুলিশ দেখছেন, তো তারা পুরোটা বলতে পারবেন। এখন প্রশ্ন, ইডি কি করতে পারে? সূত্রের খবর, শাহজাহানকে ধরতে সচিব পর্যায়ে নবান্নের ওপর চাপ তৈরি স্বরাষ্ট্র মন্ত্রকের। শাহজাহানের গতিবিধি জানতে সীমান্তরক্ষী বাহিনী ও তাদের গোয়েন্দাদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। নির্দিষ্ট তথ্য পেলে শাহজাহানের খোঁজে ফের অভিযান করতে পারে ইডি, এমনটাই সূত্রের খবর। রেশন দুর্নীতি মামলায় শাহজাহানের ভূমিকা কি? এই প্রশ্নের থেকেও এখন বড় হয়ে দেখা দিয়েছে আর একটা প্রশ্ন, শাহজাহান কোথায়? এদিকে তারা শাহজাহানের পক্ষে এমন কথা হলফ করে বলছে না তার দল তৃণমূল কংগ্রেসও। আমরা শাহজাহানকে সমর্থন, এই ধরনের কোনো স্টেটমেন্ট, এই ধরনের কোনো স্ট্যান্ড পার্টির মধ্যে নেই। যতক্ষণ না শাহজাহান কোথায়, শাহজাহানের পুরো বক্তব্য জানা যাচ্ছে, ততক্ষণ একতরফা শুনে, একতরফা একটা গল্প ফ্রেম করে একটা লোককে খারাপ 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 খারাপ, যেটা গোয়েবেলসীয় থিওরিতে, ফলে যতক্ষণ না তার দিক থেকে সমস্তটা খানিকটা জানা যাচ্ছে, তারপরে তো আমরা তুলনা করে গোটা বিষয়টা আসবে। সন্দেশখালীর বাঘ কোথায় লুকিয়ে? অনুগামী থেকে বিরোধী সবাই বলছেন নিজের ডেরাতেই আছেন শাহজাহান। জনতার প্রশ্ন একটাই, লুকোচুরির শেষটা কবে হবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। আর এ নিয়ে প্রশ্ন করতে মেজাজ হারালেন বর্ষিয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। এখন বাংলার একটা জায়গা হয়েছে, এরপর ইডি অভিযান করলে সারা দেশে জনবিস্ফোরণ হবে, মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়ের। কার্যত শেখ শাহজাহানের কার্যকলাপকে সমর্থন করলেন বর্ষিয়ান তৃণমূল নেতা। আরে ভাই, তো জনবিস্ফোরণ হবে পরেতে। এখন তো সব একটা জায়গা হয়েছে, পরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে এবং ভারতবর্ষের যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে আর সব যুধিষ্ঠিরের ছেলে পুলে। আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে, যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডি সিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না। এই জনবিস্ফোরণ ভারতবর্ষে হবে। ইডি গেলে কেউ গেলে হবে, বলবে যে যাবে হবে, ইডি গেলে আবার কি, যে যাবে হবে। নিয়োগ দুর্নীতিতে এবার সরাসরি নাম জড়ালো আরেক বিধায়কের। একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ালো মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর। হাইকোর্টের নির্দেশে আগেই চাকরি গিয়েছিল মেয়ে অঙ্কিতার, আর এবার কি হলো জানবো। সুপ্রিয় গুহ রয়েছেন সঙ্গে। সুপ্রিয়। রুমেলা, দেখো, ইতিপূর্বেই কিন্তু সিবিআই এর তরফ থেকে এই তদন্তের যে কাজ চালানো হচ্ছিল, অবশেষে কিন্তু 4টি মামলাতে, অর্থাৎ RC 2, 3, 4, 5 4টি মামলাতে আজকে সিবিআই এর তরফ থেকে আলিপুর আদালতে চার্জশিট পেশ করা হয়েছে। এবং এবারও কিন্তু সরাসরি আরও এক তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী, তার নাম অভিযুক্ত হিসাবে চার্জশিটে আছে, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে জানা যাচ্ছে। এবং যার যে বিষয়টা তুমি বললে যে অঙ্কিতা অধিকারী কলকাতা হাইকোর্টের নির্দেশে যার চাকরি আগেই গিয়েছিল দুর্নীতির অভিযোগে, এবং সেই অঙ্কিতা অধিকারীর বাবা অর্থাৎ প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নাম একাদশ দ্বাদশ শ্রেণীর সিবিআই তরফ থেকে যে চার্জশিট পেশ করা হয়েছে সেই চার্জশিটে আছে, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি তোমাকে আরো যেটা বলবো যে এদিন আরো যে সমস্ত তদন্তের যে চার্জশিটগুলো পেশ করা হয়েছে, অর্থাৎ RC 2, 3, 4, 5 সব মিলিয়ে, তাতে কিন্তু একাধিক আমলার নাম রয়েছে, বেশ কয়েকজন শিক্ষকের নাম রয়েছে, এমনকি চার্জশিটে নাম রয়েছে SSCর একজন প্রোগ্রাম অফিসারের নাম রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু বেশ কয়েকজনের নাম যারা অভিযুক্ত হিসাবে এই দুর্নীতির সঙ্গে বিভিন্নভাবে যুক্ত রয়েছেন, তাদের ভূমিকা রয়েছে, এমনই নাম রয়েছে। এবং সব থেকে যেটা তাৎপর্যপূর্ণ, তৃণমূলের একজন বিধায়ক প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, তার নামও কিন্তু সিবিআই এর যে একাদশ দ্বাদশ চার্জশিটে রয়েছে।